যে বাপ মারা গেল অসুবিধার কিছু নাই, কিন্তু আজরাইল যে বাড়ি ছিনল, ছাগলটা তো ইনসিডেন্টালি একটা ছাগলের কাণ্ড ঘটাতেই তো আমরা সবাই বসে বসে আরেক ছাগলের মতো ছাগলামি করতেছি এখন ওইটা নিয়ে। বদিউর রহমান স্যার, আপনাকে দিয়ে একটু শুরু করি যে আপনার অধীনে কিন্তু মতিউর চাকরি করতেন, আপনি এনবিআর এর চেয়ারম্যান ছিলেন যখন 111, আমরা যতটুকু জেনেছি খুব ভালো করে আপনি তাকে চিনতেন। সরকারি চাকরি করলে কি এত টাকা কামানো সম্ভব, মানে এত সম্পদ অর্জন করা সম্ভব, সেই পথ কি আছে, মানে সবার জন্য কি এই পথটি আছে? আর আরেকটি বিষয় হচ্ছে যে আইন কি বড় পদে থাকলে কারোর জন্য শিথিল হয় কিনা? আমি আসলে মতিউর ইস্যু নিয়ে আর কথা বলতে তেমন একটা আগ্রহ পাই না, এই জন্য পাই না কারণ আমি যখন চেয়ারম্যান মতিউর তখন মাত্র জয়েন্ট কমিশনার। আর এক ব্যক্তি নিয়ে এভাবে যদি সবসময় কথা বলা হয় তাহলে একটা পারসেপশন হতে পারে পাবলিকের, শ্রোতাদের, যে আমি তার বিষয়ে ভিন্নভাবে হয়তো ইন্টারেস্টেড বা তার বিরুদ্ধে আচরণ করি। আপনি নিশ্চয়ই ইন্টারেস্টেড। আমার কাছে আমার আন্ডারে তো শুধু মতিউর না, সেখানে পুরো এনবিআর এর সমস্ত স্টাফ অফিসাররাই ছিল। আর কেউ কেউ আছে কিনা আমরা আপনার মাধ্যমে একটু জানতেও চাই। কি কেউ আছে কিনা, মানে এই যে মতিউরদের মতো আর কেউ আছে, মতিউরদের মতো কেউ আছে কিনা কি আপনি সেটা দুদককে বলেন, পুলিশের এসবি, ডিবি, সিআইডি তাদের বলেন, আমি বলতে যাব কেন? আপনি না, নিশ্চয়ই আপনি এই যে আমি বলবো না, আমি বলবো যে করাপশন যখন হয় তখন যে ধরা পড়ে তখন তাকে নিয়ে কথা হয়। মতিউর ইনসিডেন্টালি আমার সাথে তো তার দুর্নীতি নিয়ে কোনো রকমের পরিচয় হয়নি, ওটা হয়েছিল তাকে বদলি করা নিয়ে, যেটা আগেও বলেছি। তারপরে মতিউরের দুর্নীতি নিয়ে একটা সাপ্তাহিক পত্রিকার শীর্ষ কাগজ তারা লিখেছিল। লেখার পরে মতিউর তো গুড ম্যানেজার, আলটিমেটলি তার কাছে দলিল দস্তাবেজ সাক্ষাৎ সত্ত্বেও একই কথা রিপিট হয়ে যায়, এগুলো বারবার না বলাই ভালো আমাদের জন্য। সেটা হলো প্রেস কাউন্সিল কিন্তু ওই সম্পাদককে ডেকে সতর্ক করেছে, মতিউর খালাস হয়ে গেছে। তো সেটার পরে তো মতিউরের বিরুদ্ধে আবার দুদকে বোধহয় 4 বার তদন্ত করেছে, তো 4 বারও তো ক্লিন সার্টিফিকেট পেয়েছে। আমার খারাপ লেগেছে একটা, আমি নর্মালি এখন যে এনবিআর এর চেয়ারম্যান আছে রহমতুল মুনিম, ও 85 ব্যাচের, 88-এর 15 ফেব্রুয়ারি জয়েন করেছে, আমার সিগনেচারে হয়েছে, খুবই সৎ অফিসার, ভালো অফিসার এবং সুদ্দাসার পুরস্কার প্রাপ্ত। কিন্তু মতিউরের প্রমোশন হওয়ার পরে বা উপরে ওঠার পরে তার আমলে এটা আমার কাছে একটা প্রশ্নবোধক হয়েছে। আমরা আগে যেটা করতাম, যে আমি তো 24তম চেয়ারম্যান ওখানে স্বাধীনতার পর থেকে, আমরা প্রথম ওই কোনো পদে বসলে বড় জায়গায় আমার প্রিডিসেসর যারা ছিল তাদের কিছু কাজকর্ম খুঁজে বের করতাম, কিভাবে ডিসিশন দিল, কি হইলো। এমনকি তারা যদি কোনো বই টই লিখে, কোনো কিছু আর্টিকেল লিখে, সেগুলো দেখতাম যাতে আমি বুঝতে পারি। আর সিভিল সার্ভিসে আগে তো নোট টু সাকসেসর ছিল, উপরের পদের থেকে কেউ যদি চলে যায়, বিদায় হয়, যাওয়ার সময় তার সাকসেসের জন্য নোট রেখে যেত। এখন সেই সিস্টেম উঠে গেছে, সেটা আগে হয় না। তো যদি রহমতুল মুনিম আমার লেখা পড়তো, আমি তো মতিউরের ঘটনা বহু আগেই লিখেছি তার সম্বন্ধে, আত্মজীবনীটাও তো করোনার সময় মরে যায় কিনা সেজন্য তাদের ঘোরাঘুরি লিখলাম, তো সেখানে ছিল, বইতে 2টা লেখা ছিল, তাহলে হয়তো একটা ভালো ইমপ্রেশন পাওয়া যেত। মতিউরের মতো আর কেউ দুর্নীতিবাজ আছে কিনা, থাকতে পারে, আপনার বইতে আছে কিনা এই ধরনের কোনো গল্প? আমি কোনো দুর্নীতিবাজকে বইতে চিহ্নিত করি না। আপনি দুর্নীতিবাজ বলেননি, তবে আপনি কিছু ঘটনা বলেছেন। আমি ঘটনা বলতে গেলেও প্রভাব বিস্তার বা কারো সুবিধা অসুবিধা সেগুলো আমি বলেছি, যে এক একজন এক একভাবে প্রভাব বিস্তার করতে চায়, সেগুলো ভিন্ন। যেমন আমাদের যে আমার আন্ডারে আমাদের ব্যাচমেটেরই রশিদ ছিলেন মেম্বার কাস্টমস, তো এখন রশিদ তো ডক্টরেট করা, কিন্তু আমার পরে আসতেছে মজিদ রশিদ ব্যাচমেট জুনিয়র। রশিদ হইলে আমাদের 79 ব্যাচের, সুপিরিয়র পোস্ট এক্সাম 76, মজিদ তারপরে 81। তো এখন রশিদ তো বেকায়দায় পড়ে গেল, যে জুনিয়র আসতেছে তার আন্ডারে কেমনে করবে, যেটা আগে মানা হইতো। এখন তো ওই যে কি যখন হয়ে গেল আপনার এই যে গণপদোন্নতি হইল, দলীয় মনা হইল, জুনিয়রকে সিনিয়রের উপরেও বসাচ্ছে, এসব করতেছে হরহামেশা, তখন সেগুলো অ্যাভয়েড করা হতো। রশিদ তখন বেকায়দায় পড়লো, বলে যে আমি কি করবো এখন, আমার ঠিক আছে আমি ব্যবস্থা করে দিচ্ছি, কোথায় যেতে চান? খায়রুজ্জামান চৌধুরী যেহেতু অম্বুডসম্যান, ট্যাক্স অম্বুডসম্যান,
তাহলে ওখানে তো আপনি নিরাপদ থাকবেন, ওনার সাথে কাজ করছেন, তাহলে মজিদের আন্ডার করতে হবে না। আই ডু সেলিউট রশিদ, তার একটা সেলফ রেসপেক্ট সে এক্সপ্রেস করেছে যে জুনিয়র আন্ডারে চাকরি করবে না। তারপরে আরেকজন ধরেন, এটা তো একটা ঘটনা ঘটেছে, এগুলা আমার লেখাতে আসছে, জাহানারা সিদ্দিকী ছিলেন সেখানে। তো জাহানারা সিদ্দিকী আমার সাথে একটু অশোভন আচরণ করেছে, বেদরকারি। তো সেটা নিয়ে আমি তাকে কোনো শান্ত করতে পারলাম না, আমি একটা চার্জ ফ্রেম করে দিয়ে আসলাম। তো মজিদ পরে তার বেসমেট যাওয়ার পরে সেটা তাকে ওইবার দিয়েছে। আমি এটাতে খুশি হয়েছি। বন্ধুর প্রতি, ব্যাচমেটের প্রতি ব্যাচমেটের দাবি থাকুক, করাপশন না হইলে অন্য কিছুর জন্য এগুলা করা যেত। স্যার, আমার যে প্রশ্নটি ছিল আর কি, আপনি প্রশ্ন যেটা বলছেন দুর্নীতিবাজের, সেটা আমি কাউকে নিয়ে না, একটি বিষয় হচ্ছে যে সরকারি চাকরি করলে এত টাকা কামানো যায় কিনা, আর আচ্ছা, যায় সবার কিনা, জন্য এই শুনেন। পদটি সমান কিনা, যে মতিউরের জন্য যতটা সহজ ছিল সবার জন্য এরকম কিনা, বা বড় পদে থাকলে কি আইন একটু শিথিল কিনা, যে এতদিন ধরে করা যায় না। প্রথম কথা হইল সরকারি চাকরিতে থাকলে কামানো যায় কিনা, রোজগার করা যায় কিনা, এটা নির্ভর করে কে করতে চায় তার উপরে। আর আপনি মনে করতে পারেন যে কারো হয়তো তাদের পীর দরবেশের দোয়াও থাকতে পারে। আমাদের 5 টাকা 5 টাকার নোট, ওর 5 টাকা হয়তো 5 কোটি টাকা হয়ে যায়, বরকত হয়, হতে পারে। কীভাবে হচ্ছে সেটা যারা দেখতে না পায় তারা বুঝবে যে হয়তো সে একটা খনি পাইল, বা রাত্রে আগে গ্রামদেশে বলতো যে ওই যে মাটির নিচে ড্রেনের মধ্যে লুকায় রাখছে, সেগুলো পেয়েছে, ওইভাবে হতে পারে। যতক্ষণ পর্যন্ত আপনি তাকে ধরতে পারতেছেন ততক্ষণ যে পারে। আপনার অ্যাকাউন্টেবিলিটি অ্যাট স্টেক থাকলে, না দুললে, তাহলে আপনি তো এগুলা বের করতে পারবেন না। আছে, আপনি যদি বেতনের স্টেটমেন্ট দিয়ে সবার জীবনযাত্রা আয় সহ ধরেন একটা একটা করে, তখন দেখবেন যে ডজনে ডজন নয়, শত শত আপনি পাবেন। শুধু এনবিআর নয়, বাইরেও পাবেন। কিন্তু সেটা তো হচ্ছে না। আমরা তো সুশাসন, গুড গভর্নেন্স এনশিওর করছি না। জিরো টলারেন্স একটা তো হইল নির্বাচনী স্লোগান। আসলে জিরো টলারেন্স ওইটা স্লোগান, কিন্তু করার সময় হইল 100% টলারেন্স থাকবে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের এই যে হিসাব নিকাশ দিতে হয় না, হিসাব নিকাশ দিতে হয়। আপনার কন্ডাক্ট রুল আছে, 5 বছরে একবার, আগে বছর বছর, পরে 5 বছরে একবার সম্পত্তির হিসাব দিতে হয়। দিলেন, সেটা তো রাজনীতিদেরও নিয়ে রাখে, এ হলফনামার মধ্যেও দিয়ে। তো দিলে কি হইল, আপনি লিখতেছেন যে এর সম্পদ বেড়েছে 3000 গুণ, ও 4000 গুণ হয়েছে। আপনি তো কিছু কেন হয়েছে, কেমনি হয়েছে, সেটা কেউ দেখতেছে না। সরকারি কর্মচারীরা এরকম দিচ্ছে, এখন নাকি সেটাও উঠে যাবে শুনতেছি। তখন কি ধরা পড়ে না, মতিউরদের ধরা পড়ে না তখন, মতিউর বেনজির? আপনার মতিউর বেনজির এগুলা কোরাস গেয়ে যদি সিস্টেম তাকে সবাই প্রোটেকশন দেয়, জানার পরে যদি সবাই একজোটের থাকে, এক গ্যাঙ্গের থাকে, তো ধরা পড়বে কেমনে? জানে তো, ধরবে না তো, না ধরলে ধরা পড়বে কেমনে? ধরতে যাচ্ছে না, ঠিক আছে, ও করতেছে, আমিও করি। শেষ পর্যন্ত দামি ছাগলকে ধরতে হয়। ছাগলটা তো ইনসিডেন্টালি, একটা ছাগলের কাণ্ড ঘটাতেই তো আমরা সবাই বসে বসে আরেক ছাগলের মতো ছাগলামি করতেছি এখন ওইটা নিয়ে। আপনার এগুলো জানে, উপরওয়ালা জানে, সাইডের লোক জানে, সবাই নিজে তো নিজেরা করে। এইবার যে পুলিশ অ্যাসোসিয়েশনের যে বিবৃতি, এটা কেন আসছে? এটা তো ব্যক্তি, বেনজির হোক, আজাদুজ্জামান হোক, আরেকজন হোক, তাহলে অ্যাসোসিয়েশন বিবৃতি কেন দিচ্ছে? কারণ আছে। আমি যেটা বলি সেটা আমার যে মর্নিং ওয়াকে হাঁটার সময় আম জনতাও বলে দিচ্ছে। কারণটা হইল অনেকটা এইরকম, যে বাপ মারা গেলেও অসুবিধার কিছু নাই, কিন্তু আজরাইল যে বাড়ি ছিনল, তো একটা দোষ, এরপরে তো আমার নাম আসতে পারে, তার আগে আমরা এটা একটু চাপ দিয়ে সামাই দিই। এক, দ্বিতীয় হইল, এক নাম করা মিনিস্টার নিজের থেকে তদন্ত হচ্ছে, দেখবো এইটুকু পর্যন্ত তো সাফিসিয়েন্ট। কিন্তু তারপরেও তো যোগ করে যে ও বিদেশে ছিল, মিশনে ছিল, জাতিসংঘে ছিল, তার কত রোজগার আছে সেগুলো দেখানো, এগুলা লিডিং হয়ে যায়, কোশ্চেনটা সাফাইয়ের মতো হয়ে যায়। এটা হয় না। আর নিয়মের কথা যেটা বললেন, গভর্নমেন্ট সার্ভিসটা হলো এরকম এক চাকরি, এটার ডিসিপ্লিন অ্যান্ড আপিল রুল আছে। 18 সালের সরকারি কর্মচারী আইন হইল অনেক বছর পরে, কিন্তু প্রতিফলন কতটুক হয়? আপনি আইন তো বাংলাদেশে কম নাই, মাইনরগুলা বাদ দিলেও, মাইনর এক্স ল ছাড়াও সব ভালো ভালো আইন আছে, কিন্তু প্রতিফলন, পরিফলন সেগুলো কতটুক হচ্ছে?